এই যে মনে করেন 2008 সালের ডিসেম্বরে শেখ হাসিনা ক্ষমতায় আসলো। আসার পরে ধরেন বিপুল সংখ্যক ভোট পায় তো ক্ষমতায় আসছে। এটা তো সত্য যে মহাজোটের মহাবিজয়, এবং এটা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না। যারা ফখরুদ্দিন মইনুদ্দিনকে দোষারোপ করে যে তারা প্ল্যানিং করে আনছে 11, এগুলোও ঠিক না। এগুলো বিএনপির কিছু ভুলের কারণেই কিন্তু ফখরুদ্দিন মইনুদ্দিনের আবির্ভাব, এটা স্বীকার করতে হবে। তারপরে 2008 সালের যে ডিসেম্বরে নির্বাচন হইল, ওই নির্বাচনেও বিএনপি চেষ্টা করছিল যেটা যেন পরবর্তী জানুয়ারিতে হয়, কারণ ডিসেম্বরে দিচ্ছে বিজয়ের মাস, আর বিজয়ের মাস হইলে এমনিতেই মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলা বলি করতেছিল, রাজাকারদের বিচার করব, সুতরাং এই ইমোশনটাই কাজে লাগাবে। বিএনপি চেষ্টা করছিল যাতে নির্বাচনটা ডিসেম্বরে না হয়, নির্বাচনটা পরে জানুয়ারিতে হইলে বিএনপি লেগে সুবিধা হয়। যাই হোক, ফখরুদ্দিন মইনুদ্দিন ডিসেম্বরে নির্বাচন দিল এবং এই নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসছে। আমরা আওয়ামী লীগের সবাই ভোট দিছি এবং আওয়ামী লীগ কী করছে, ক্ষমতায় আসছে। আসার পরে আওয়ামী লীগ করলো কি, একটু ইঞ্জিনিয়ারিং করলো। যেহেতু ফখরুদ্দিন মইনুদ্দিনের শাসন আসছে, এই ধরনের একটা অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসছে, সুতরাং একটা সুযোগ তো পাওয়া গেল যে অনির্বাচিত সরকার রাখার কোনো উপায় নাই। সংবিধানে একটু ইঞ্জিনিয়ারিং করে করলো কি, এটা একদম বাতিল করে দিল, আদালতকে ব্যবহার করে বাতিল করে দিল। বাতিল করে দিয়ে 14 সালে যেটা করলো, 153টা আসনে কোনো নির্বাচন লাগে নাই, তারা এমপি হয়ে গেছে। 300 আসনের মধ্যে অর্ধেকের বেশি কোনো ইলেকশন ছাড়া এমপি হয়ে গেছে। তো এটা বলতেছে যে এটা তো আসলে বেআইনি না, হয়তো অনৈতিক হইতে পারে, যে নৈতিকতার মানদণ্ডে থাকতে পারে প্রশ্ন, কিন্তু এটা বেআইনি না, তার মানে সরকার বৈধ। তো বিএনপি তো চিন্তা করলো যে ঠিকই তো, তাহলে কি আমরা ভুল করলাম নাকি নির্বাচনে না গিয়া। 18 সালে তারা নির্বাচনে গেল। 18 সালে নির্বাচনে গেল, যাওয়ার পরে তো বিএনপি বুঝতেও পারে নাই যে আগের রাতে ইলেকশন হওয়ার একটা ঘটনা ঘটতে পারে, এটা তো বিএনপির মাথায় আসলে ছিল না। বিএনপির তো এত বুদ্ধি নাই, থাকলে তো আসলে এরকম হইতো না। আবার 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 14-18 জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসলো। একই ঘটনা হলো 24-এ বিএনপি নির্বাচন মনে করছে ঠেকাবে, আমেরিকাও বহুত বড় বড় কথা কইছে, শেষ পর্যন্ত ইন্ডিয়ারে ম্যানেজ করিয়া আবারও হাসিনা ক্ষমতায় চলে আসলো। তো 14-র পরের থেকে এইভাবে একটা সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু বিএনপি পাবলিকরে মোবিলাইজ করতে পারে নাই, পাবলিকরে তারা সরাইতে পারে নাই, মানে পাবলিকের খেপায় তুলতে পারে নাই। 14 গেল, 18 গেল, 17 কোটি বাঙালি সাক্ষী কে নির্বাচন হয়েছে, তারপর সরকার টিকে গেল। একই ঘটনা ঘটলো 18-তে। এখন 24-এও আমেরিকার ডোনাল্ড লু অমুক তমুক খুব দৌড়াদৌড়ি করছে, র্যাবের প্রতি নিষেধাজ্ঞা, স্যাংশন দিয়েছে পুলিশ কর্মকর্তা অনেকের উপরে। মনে করছিল জাতিসংঘ বাহিনীতে, শান্তিরক্ষা বাহিনীতে হয়তো বন্ধ করে দিব, বিভিন্ন রকম চাপ টাপ দেওয়ার পরেও লাভ এটুকু হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা বদ্ধ হয়েছে। কিন্তু সরকার ঠিকই টিকে গেছে, সরকারের ফালানোর কোনো উপায় নাই, সরানোর কোনো উপায় নাই। একটা সময় তো বিএনপি ধরেও নিছে যে আসলে এটা এখন ছাড়িয়ে দিয়েছে আল্লাহ তালার উপরে, যে উপর থেকে যদি কোনো সমাধান না আসে তাহলে মনে হয় শেখ হাসিনা যতদিন জীবিত আছে ওর দিন শেখ হাসিনায় থাকবো। খালেদা জিয়া তো আর এমপি হওয়ার মতো, প্রধানমন্ত্রী হওয়ার অবস্থা নাই, শারীরিক যে অবস্থা, বয়স হয়ে গেছে। খালেদা জিয়া হয়েছে হাসিনার চেয়ে 1 বছরের বড়। তো খালেদা দেখেন কি অবস্থা, একদম তুরতুরি বুড়ি হয়ে গেছে, হাসিনা এখন কি জোয়ান। তো এটা ক্ষমতার কিছু ব্যাপার আছে। আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, 1-11 পরে দেখছেন একদম মুরগির বাচ্চার মতো, একদিন বয়সী মুরগির বাচ্চা যেরকম থাকে, লোমটুম থাকে শরীরে, এইরকম ফুলে গেছিল। কি অবস্থা, মানে কি লুক কি হয়ে গেছে, ক্ষমতাটা এমন জিনিস। মান্নান ভূঁইয়া তো দেখছেন 1-11 পরে, মৃত্যুর পরে তার কি অবস্থা হয়েছে, মানে মৃত্যুর আগে আগে একদম বৃদ্ধ লোক হয়ে গেছে, চুলে মুসের মধ্যে কলপ টলপ দিত, কি জোয়ান লাগতো। এই লোকটা মনে হচ্ছে না এখন একটা বিয়ে করানো সম্ভব, কিন্তু এই লোকটা শেষ অবস্থায় দেখেন দাড়ি টাড়ি পাইকিয়া, দাড়ি তো ছিল না, মুস, মাথার চুল সব পাইকে একদম তুরতুরা বুড়া হয়ে গেছে। আচ্ছা, এখন সবাই ধরে নিছে যে শেখ হাসিনার মৃত্যুর আগে আর কোনো উপায় নাই, হাসিনাই থাকবো প্রধানমন্ত্রী, হাসিনার মৃত্যুর পরে যদি কোনো সুযোগ সুবিধা হয় আর কি। তো এর মধ্যে হঠাৎ করে দেখেন কয়েকদিন, 1 মাস 36 দিন 35 দিনের আন্দোলনে হাসিনা নাই। তো এটার পিছনে মূল কারিগর যে চায়না, এটা কিন্তু আসলে অনেকেই জানে না। কি কারণে চায়না দেখেন, শেখ হাসিনা গেছিল চায়নাতে প্রধানমন্ত্রী হওয়ার পরে, প্রথমে গেছে ভারতে গেছে 2 বার, কিন্তু একবার গেছে
শপথ গ্রহণ অনুষ্ঠানে, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আরেকবার রাষ্ট্রীয় সফরে গেছে, 2বার গেছে ভারতে এবং পরের বার গেছে চায়নাতে। আওয়ামী লীগের মন্ত্রীরা এই ধরনের কথাবার্তাও বলছে যে ভারতের কাছ থেকে মানে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বা অনুমতি পাওয়া গেছে চায়না সফর করার জন্য। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবে এটাও কিন্তু ভারতের অনুমতির ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা, এখন আওয়ামী লীগ কী করলো? চায়না এবং ভারত দুইটা শত্রু দেশ, কিন্তু বিস্ময়করভাবে আওয়ামী লীগ কিন্তু দুজনের সঙ্গে সম্পর্ক ভালো। তো এরকম মনে করার কথা যে আওয়ামী লীগ তো হচ্ছে ভারতের সরকার, তো ভারতের সরকারকে তো চায়না সাপোর্ট দেওয়ার কথা না। কিন্তু চায়নাও কিন্তু এই যে গত নির্বাচন গেল 24 সালের যেটা গেল, এটা কি ডামি নির্বাচন, একটা হয়েছে O2, একটা হয়েছে মিডনাইট, একটা ডামি, 3টা নির্বাচনে কিন্তু 3টা নাম। তো ডামি নির্বাচনের পরে কিন্তু চায়না অভিনন্দন জানাইছে। তো একটু বিস্ময়কর ঘটনা যে ইন্ডিয়াও আছে চায়নাও আছে, এটা কোন জাদু যে দুটারই ম্যানেজ করে ফেলাইছে শেখ হাসিনা। শেখ হাসিনা তাহলে তো মানে কি বলে এটা, মানে ম্যাজিশিয়ান, উনি একজন ম্যাজিশিয়ান। আর চায়নার দরকার টাকা পয়সা লাগবে, এখন চায়না বসে রয়েছে, নিয়ে টাকা নিয়ে, টাকা কত নিবে, টাকাই তো দরকার, টাকা নিয়ে। চায়নাও কিন্তু সিস্টেম করতেছিল। এখন এইখানে একটা বড় স্বার্থ আছে চায়নার, তিস্তা প্রজেক্ট। তিস্তা প্রজেক্টটা একটা স্পর্শকাতর জায়গা। এটা কোন জায়গা? এটা হইতেছে চিকেন নেক, যেখানে ভারতের যে 7 সিস্টার্স, 7টা রাজ্য, এটা হচ্ছে মুরগির গলা। এই শিলিগুড়ি করিডোরও বলে, চিকেন নেক বলে, 7 সিস্টার্সের মানে মুরগির গলা। তো ওইটার একদিকে চায়নার উপস্থিতি আছে, ভুটান আছে, নেপাল আছে, চায়নারও অংশ, চায়নাও আছে কাছাকাছি। আর এদিক দিয়ে যদি তারা বসতে পারে তাহলে তো ভারতের জন্য এটা খুব একটা বড় অসুবিধার কারণ হয়ে যায়। তো ভারতও যেই ভারতের কারণে তিস্তা প্রকল্প করার দরকার পড়ছে, সেই ভারতই আবার বাংলাদেশে প্রস্তাব দিছে, এই প্রকল্পে তারা আগ্রহী, প্রস্তাব দিছে। এখন তো ইন্ডিয়ারে খুশি না করে কিছু করতে পারে না শেখ হাসিনা সরকার, কারণ ইন্ডিয়া সরকারই তো তারা করলো কি, তারা বললো যে আমরা যাচাই বাছাই করে দেখতেছি। ইতিমধ্যে কিন্তু চায়না সম্ভবত যাচাই করার জন্য তারা অনেক টাকা পয়সা খরচ করছে, এনে অনেক অনুসন্ধানও চালাইছে, কেমনে কি করবে প্ল্যানিং ট্রেনিং সব করে রাখছে। নদীর নাব্যতা বাড়াবে 2 দিক দিয়া, এটার যে কোনো জায়গায় 8 কিলো 10 কিলো হয়ে গেছে এটা নদীর মানে প্রস্থ, এটারে কমায় আনবে, 2-2.5 কিলোর মধ্যে কমায় আনবে, আর এটাকে নাব্যতা বাড়াবে, এটা গভীর করবে, কইরা বাদ দিয়া পাশে ইন্ডাস্ট্রিয়াল জোন, রেসিডেন্সিয়াল বিভিন্ন রকমের মানে এগ্রো বেসড বিভিন্ন কিছু এরকম চিন্তাভাবনা চায়না ইতিমধ্যে করে রাখছে। ওদের বিশাল পরিকল্পনা, এবং এটা সেফটির জন্য হয়তো চাইনিজ কোনো নিরাপত্তার দায়িত্ব হয়তো তারা, বা এই ব্যাপারে হয়তো কোনো চিন্তাভাবনা তাদের ছিল কিনা জানি না। তো এটা তো ভারতের জন্য একটা চিন্তার বিষয়। তখন ভারত বাংলাদেশে দিল এই প্রস্তাব। এখন বাংলাদেশ তো স্বভাবতই ভারতের স্বার্থ আগে দেখতে হবে, মানে বাংলাদেশ দেখতে হবে না, শেখ হাসিনার মানে মূল এজেন্ডাই ছিল যে ভারত কি চায়, ভারত যেটা চায় ঠিক আছে, এটাই বিনিময় একটাই যে তোমরা ক্ষমতায় আছি, তোমরা আমার সমর্থন দিয়ে যাবা। আর তোমরা সমর্থন পাইলে আমেরিকার মন্ত্রীরাও কিন্তু, আমেরিকার যে মন্ত্রী ছিল না, 2 আনার মন্ত্রী বলা যায়, ড্যান মর্জিনারে কাজের বুয়া মর্জিনা বলা যায়, কাজের বুয়া মর্জিনা শুনছেন না? তারপরে পিটার হাস, এটা বলছে হাঁস জবাই করে বলে খায়া ফেলাইছে আওয়ামী লীগে। এই ধরনের অসম্মানজনক কথাবার্তা বলছে। সেন্ট মার্টিনের এক গজব তাদের উপরে, যে মরলে দিলে জানি না কোনো পাপ করতে, আমার উপরে কেন এই গজব। মাঝে মাঝে এক দূরে গল্প না করলে ভালো লাগে না, তো এটা গল্প বলি। একজন মানে কি বলে এটা, প্রস্টিটিউট, পতিতা, প্রতিনিয়ত যথারীতি তার যে মানে কর্মক্ষেত্র থেকে ফিরতেছে সকালবেলা, ওই সময় তো হঠাৎ করে নামছে বৃষ্টি বাতাস। সেই কে করলো কি, একটা ঘরে চাল থাকে, চালের নিচে দাঁড়াইছে, এর মধ্যেও বৃষ্টি বাতাস আইসে তারে ভিজায় ফেলতেছে। এখন সে বলতেছে যে মনে দিলে জানি না কোনো পাপ করতে, আমার উপরে কেন এই গজব। তো এই গল্প কইতে গিয়ে তো ভুলে গেছি কি কইতেছিলাম, জায়গাটা তো ভুলে গেছি। যাই হোক, মনে হইলে আবার বলবো। তো এই অবস্থা। এখন ইন্ডিয়ারে বাংলাদেশ করলো যে ঠিক আছে তোমরাই করো, বাংলাদেশ একটু আগ্রহ দেখেছে ইন্ডিয়ার দিকে। তো এই ঘটনার কারণে কিন্তু চায়না খুব অপমানিত হয়েছে। এরপরে চায়না গেলেও আবার ভারতের অনুমতি লাগে, বিভিন্ন কারণ। এখন যেটা মনে করছিল যে শি জিনপিং বা চায়না হয়তো বা শেখ হাসিনা স্মার্টলি হ্যান্ডেল করবে, দুজনেরই হাতে রাখবে, কিন্তু এই তিস্তা প্রকল্প নেওয়া কিন্তু একটা সমস্যা হয়ে গেল।
চায়না এখানে মারাত্মকভাবে তারা আহত হয়েছে এবং অনুমতি নেওয়া লাগে চায়নার অনুমতি নেওয়া লাগে। যাই হোক, শেখ হাসিনা গেছে চায়না সফরে। এখন চায়না সফরে গিয়ে তো অনেক আশা ভরসা নিয়ে গেছে, টাকা পয়সার দরকার, উন্নয়ন প্রকল্প, লুটপাটও করা লাগে, টাকা না হলে তো এগুলো হয় না। তো চায়না তো ঠিকই মনে রাখছে, চায়না কিন্তু তারে বিমানবন্দরে কিন্তু মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে লেভেল থেকে অভ্যর্থনা জানানোর দরকার এই লেভেলের কাউরে পাঠায় নাই, এবং এখানে তার মানে উষ্ণ কোনো সংবর্ধনা বা কোনো কিছু এরকম পায় নাই, বরং শীতলই পাইছে। এবং এমন হয়েছে যে শেষ পর্যন্ত একদিন আগেই চলে আসতে হয়েছে শেখ হাসিনার। সফরসূচি তো আগেই নির্ধারণ করা থাকে, কবে কি কার সাথে বসবে না বসবে, একদিন আগে চলে আসতে হয়েছে। এবং যে পরিমাণ মানে ঋণের প্রতিশ্রুতি চায়না দিছে, এই পরিমাণ টাকা মনে করেন আওয়ামী লীগের একটা ইউনিয়ন পর্যায়ের যে পাতি নেতা আছে তারাও মনে করেন লুটপাট করে কামাই করছে। এই পরিমাণ প্রতিশ্রুতি চায়না দিছে, সেটা তো খুব অসম্মানজনক একটা বিষয় আওয়ামী লীগের জন্য। এবং একদিন আগেই শেখ হাসিনা চলে আসছে। এখন এটার আবার ব্যাখ্যা দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দুইজন, একজন হইতেছে কি নাম, একজনের নাম হইতেছে হাসান মাহমুদ, যিনি হাসাও মাহমুদও কেউ কেউ বলে থাকেন। হাসান মাহমুদ তিনি বলতেছেন যে এই মেয়ে অসুস্থ, পুতুল অসুস্থ, এই কারণে উনি আগের দিনই চলে আসছে। মানে হঠাৎ করে এমন সিরিয়াস অসুখ হয়ে গেছে যে রাষ্ট্রীয় সফর বাদ দিয়ে ওনার চলে আসতে হয়েছে। এটা গেল একটা। আর আরেক পাকনা লোকরে শেখ হাসিনার বানাইছিল প্রেস সচিব, এটার নাম হইতেছে কি নাইমুল ইসলাম খান, যে যিনি মানে মুহূর্তে মুহূর্তে রং বদলাইতে পারেন গিরগিটির মতো। ১/১১ পরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সবচেয়ে কাছের লোক হয়ে গেছিলেন তিনি। তারপরে আবার পোল্ট্রি খায়া কিছুদিন বিএনপির দিকে একটু মনে হয়েছে ঝোঁক, সে বাতাস বুঝতে পারছে যে না আওয়ামী লীগের ক্ষমতায় আসতেছে, আবার আওয়ামী লীগ হয়ে গেছে। এমনই আওয়ামী লীগ হয়েছে, তার বাপ শান্তি কমিটির চেয়ারম্যান ছিল, কিন্তু সে নিজেই বলছে তার বাপ রাজাকার ছিল। যাই হোক, শেখ হাসিনা প্রেস সচিব হয়ে গেছে। এই পাকনা আবার কি বলছে, এই পাকনা বলতেছে যে একটা দিন সেভ করার জন্য উনি মানে একদিন আগেই চলে আসছে, কালকে আসতো সকালে, না এসে আগের দিন বিকালে চলে আসছে, মানে শুধু রাতটা থাকা হইতো এখানে। উনি আবার দিছে এই বয়ান। তো দুইজনে দুই রকম বয়ান দিছে। এখন যে শেখ হাসিনা মনে করেন বিদেশে গিয়া 7 দিন আগে বসে থাকে, দিল্লি থেকে বসে থাকে কোনো কারণ ছাড়াই, কেউ সাথে দেখা করার জন্য আমেরিকাতে গিয়া দিনের পর দিন হোটেলে বসে থাকে, তো সেই শেখ হাসিনা কিনা মানে রাতটা শুধু থাকা হইতো এই অজুহাত দেখা একটা কাজের মানে একটা দিন বাঁচানোর জন্য আগে চলে আসছে। এই ব্যাপারটা তো খুব হাস্যকর মনে হইল। এখন মূল আলোচনায় আসি। তো যখন এরকম অবস্থায় আসছে, তখন শেখ হাসিনার চারদিকে যে সাংবাদিকরা বিদেশ থেকে আসার পরে আপনারা দেখতেন যে একটা নাটক হইতো, একটা প্রেস কনফারেন্স নামক একটা নাটকের শুটিং হইতো। এখানে প্রশ্ন কি করা হবে এগুলো তো আগে থেকে ঠিকঠাক করা, কারা কারা প্রশ্ন করবে, এই কিছু পরিচিত মুখ ঘুরে ফিরে তারাই থাকতো। তো তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এর মধ্যে আবার ছাত্ররা আসলে আর সময় পাইল না, বেচারি আছে বিপদে, টাকা পয়সা পায় নাই। এই সময় ছাত্র আরম্ভ করছে কোটা সংস্কার আন্দোলন। আর এখানে আদালত যে এই মুক্তিযুদ্ধ সন্তানরা একটা রিট করছে কোটা বাতিলের বিরুদ্ধে, আর এই বোকাগুলা আর সময় পাইল না। এই একটা দুঃসময়ে মাত্র একটা ডামি নির্বাচন করে সরকার ক্ষমতায়, ঋণ পাইতেছে না, এই সময় এই রায় দেওয়া বসছে। রায় দেওয়া বসার পর ছাত্র আবার খেপছে। আচ্ছা, এর মধ্যে এই যে প্রেস কনফারেন্স শেখ হাসিনা করতেছে চায়না থেকে আসার পরে, এর মধ্যে এক পাকনা সাংবাদিক সে কিনা প্রশ্ন করছে, যে প্রশ্নটা ছিল এরকম যে একই নম্বর দুজন পাইল, কোটা নাই, মনে করেন কোটা ব্যবস্থা নাই, একই সমান মার্কস পাইল। একজন মুক্তিযোদ্ধার নাতি, আরেকজন মনে করেন রাজাকারের নাতি কিংবা সাধারণ মানুষের নাতি। মনে করেন সাধারণ মানুষ তো বাংলাদেশে নাই, বাংলাদেশে 2টা শ্রেণী আছে, হয় রাজাকার না হইলে মুক্তিযোদ্ধা, চেতনা অথবা মৌলবাদী। এছাড়া তো বাংলাদেশে সাধারণ আমজনতা কিন্তু বাংলাদেশে এখন নাই। মানে আওয়ামী লীগের শাসন আমলে আমরা এটা শিখছি বা জানতে পারছি। তো এই প্রশ্ন করলো পাকনা সাংবাদিক, আরে বেটা তুই আর প্রশ্ন খুঁজে পাইলি না? বেচারির মাথা গরম, বিদেশ থেকে টাকা পায় নাই, মাথা গরম। তিস্তা প্রকল্প যদি রাজি হইতো তাহলে হয়তো চায়না তার বিশাল আওয়ামী লীগের বিশাল টাকা দিত বা আশ্বাস দিত, যেটা কিন্তু পায় না। আগের বার শি জিনপিং বাংলাদেশ যখন আসছিল তখন কি পত্রপত্রিকা লিখছে যে বাংলাদেশ যা চাইবে তাই দিবে চীন, মানে এমন এই অবস্থা হয়েছিল। সেই চীন থেকে যখন যে পরিমাণ ঋণের কথা বলা হয়েছে, এটা আওয়ামী লীগের একটা ইউনিয়ন পর্যায়ের নেতারও এই টাকা লুটপাট তারা করছে।
তো মাথা বেচার এমনিতেই গরম। এর মধ্যে পত্রপত্রিকায় লেখালি করতেছে, মানুষ সমালোচনা করতেছে যে চায়না সফর ব্যর্থ, এটা সেটা। এখন তারা বোঝানোর চেষ্টা করছে না, সফর তো ব্যর্থ হয় নাই, বা আমরা চলে আসছি, একদিন আগে চলে আসছি এইসব কারণে। এর মধ্যে পাকনা সাংবাদিক করছে কি, এই প্রশ্ন করে বইছে যে একজন মুক্তিযোদ্ধার নাতি আবার আরেকজন সাধারণ মানুষের বা রাজাকার যারাই বলেন নাতি একই মার্কস পাইলো, তাহলে চাকরিটা কার হবে? এখন শেখ হাসিনা তো একটু, যে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, উনি কিন্তু ডক্টর, কোন ইউনিভার্সিটি থেকে আমি জানি না, তবে উনি ডক্টর। আচ্ছা, উনি বলছিল না যে বাচাল হলে যা হয়, শেখ হাসিনা বলছিল না? হয়তো বা শেখ হাসিনা বাচাল, ক্ষমতা থাকার সময় তো আর আমাদের সাহস হয় নাই। এখন শেখ হাসিনা নাই, আমরা যা ইচ্ছা বলতে পারতেছি, গালি গালাজ করতে পারতেছি, মানে 15 বছরের জাল মিটাইতেছি অনেকেই। তো শেখ হাসিনা মাহফুজুর রহমান যেরকম বলছিল যে বাচাল, ডক্টর মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান বলা ঠিক হবে না, ডক্টর মাহফুজুর রহমান, তো বাচাল মহিলা। উনি কি বলছে, মুক্তিযুদ্ধের নাতিরা পাবে না তো রাজাকারের নাতিপুত্ররা পাবে। এই এক কথার কারণে পোলাপান কি করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরের একটা লাইন নাকি ছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু স্বৈরাচার কে বলেছে স্বৈরাচার, এই কথাটা বাদ দেখালি বললো যে এরা তো নিজের রাজাকার পরিচয় দিচ্ছে, আমি তো রাজাকার বলি নাই। আচ্ছা, এর মধ্যে মনে করেন বিক্ষোভে সবাই ফেটে পড়লো। বিএনপি জামাতের কথা বলা হইতেছে, তারা চান্স নিছে, তারা তো চান্স নিব না স্বাভাবিক। আমি রাস্তায় নামতে পারি না, গুলি করো এই করো সেই করো, ওখান যে একটা উচিলে আমি নামতে পারি, আমি নামবো না কেন? নামছে, এটা তো মহাভারত শুদ্ধ হয়ে গেছে না, নামছে। এর মধ্যে তো গোলাগুলি খুব চলতেছে, পোলাপান্ডে মারতেছে হেলিকপ্টার থেকে, মানে পানি ছিটায়, মানে কি পানি যে ছিটায়, পানির কারণে মানুষ মরছে, 6 বছরের বাচ্চা মরছে, হেলিকপ্টার থেকে পানি ছিটাইছে। তো এর মধ্যে আবার এই যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এই সেই, এখানে যেটা করছে শেখ হাসিনা, সেনাবাহিনীর কিছু লোকরে, তার যে দলীয় কিছু লোক, তার যে অনুগত কিছু লোক ঢুকেছে না, 15 বছর 7 মাস ক্ষমতায় ঢুকেছে না, এরারে করছে কি, এরারে প্রথমত বিডিআর হত্যাকাণ্ডে তাদেরকে হত্যা করছে, দেশপ্রেমিক যে সেনা কর্মকর্তা, না 2টা কারণে হত্যা করছে। বাংলাদেশটাকে অরক্ষিত করা ভারতের সম্পূর্ণ নির্দেশে, এবং সেনাবাহিনী যখন চাইছিল ওদেরকে মানে সেভ করার জন্য, সেভ করতে দেওয়া হয় নাই, ভারত উল্টায় করছে, যে অপারেশন চালালে ভারত নাকি উল্টা হামলা চালাবে। কারণ হইতেছে কি, একবার মনে আছে রৌমারি নাকি কোন সীমান্তে জানি 17 জন নাকি 18 জন বিএসএফ সদস্য মাইরে ফেলছিল। সেই যে একটা ক্ষোভ আছে, এই ক্ষোভটা কিন্তু ভারত মনে মনে রাখছে। এই বিডিআরের এখানে বাইচা বাইচা ওই সেনা কর্মকর্তাগুলারে বিডিআরে ট্রান্সফার করছে, করে এই কর্মকর্তাগুলারে এরকম একটা বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ না, এটা কিন্তু বিডিআর হত্যাকাণ্ড, এটা প্ল্যানিং করে একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো সেনাবাহিনী তো এরকম আগে মারছে দেশপ্রেমিক একটা অংশ, একটা বড় অংশ, এবং এত বিপুল পরিমাণ সামরিক কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মারা যায় নাই, মারছে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য। আবার সেনাবাহিনী করছে কি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে লাগাই দিছে, যে তোরা খা, এনে কাজ কাম করে খাইতে থাক, ইঞ্জিনিয়ারিং কোর দেয়া ব্রিজ বানাই, এই কর সেই কর, তোদের লাগাই দিছে, ব্যবসা কর বেটা, পয়সা কামা, পয়সা আমরাও কামাই তোরাও কামা, পয়সা ছাড়া কি চলে নাকি দুনিয়া? কি পয়সা ছাড়া চলে? পয়সা ছাড়া কি চলতে পারবেন আপনি? পারবেন না তো। তো সেনাবাহিনী কি পয়সা ছাড়া চলতে পারবে নাকি? চলতেছে সেনাবাহিনীও। তখন এটা তো আবার সৈনিকরা কিন্তু, বা নিচের লেভেলেরা কিন্তু তো পাইতেছে না, পাইতেছে কিছু জায়গায় যারা বসা, তারাই মনে করেন বুঝ মাস্তি করতেছে। এখন সেনাবাহিনীর মধ্যেও একটা ভয় তো ঢুকে পড়ার কথা, যে টাকা পয়সা যদি না পায়, তাহলে উন্নয়ন প্রকল্প করতে গিয়েও, ব্যবসা বাণিজ্য, কনস্ট্রাকশন, এগুলো কেমনে হইব? এই হয়ে গেছে সমস্যা। আর চায়না কিন্তু চুপ করে রয়েছে, যদিও আন্দোলনের সময় কিছু কিছু বিবৃতি দিচ্ছে, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে চায়না চাইতেছে যে আওয়ামী লীগ থাকুক, বা এই গণ অভ্যুত্থানই বলেন বা ছাত্রদের আন্দোলন বলেন, যে যেই নামে বললে আনন্দ পান সেই নামই করেন। তো এটার প্রতি চায়নার সমর্থন নাই এরকম মনে করতেছে। আবার চায়নাও যেহেতু অটোক্রেট সরকার ক্ষমতায়, এখানে স্বৈরাচারী সরকার, সুতরাং চায়না চাইবো না যে এরকম গণ অভ্যুত্থান করে কেউ সফল হোক, তারা তো এটা চাইবো না, কারণ একটা এক্সাম্পল হয়ে তাদের জন্য এটা ভয়ের কারণ, অমুক দেশ হয়েছে তমুক দেশ হয়েছে। কিন্তু চায়না যেটা করছে, চায়না বুঝতে পারছে যে আসলে আওয়ামী লীগকে আমরা যতই মনে করি যে দুই দিকে স্মার্টলি ম্যানেজ করবো, কিন্তু ভারতের ব্যাপারে তারা ব্লাঙ্ক চেক, মানে ফাঁকা চেক দিয়ে রাখছে, যেমন তুই বেটা বসা এলো, আমার খালি ক্ষমতায় রাখ, তুই বসা এলো, যা ইচ্ছা কর। এটা কিন্তু চায়না শেষ পর্যন্ত বুঝতে পারছে। তখন কিন্তু চায়নার যে আশীর্বাদটা কিন্তু চলে গেছে। ভারতে কিন্তু বারবার বলছে যুক্তরাষ্ট্র এবং চায়নার কি হাত আছে কিনা। এখন দেখেন, ভারত যুক্তরাষ্ট্রের কি কৌশলগত মিত্র, কিন্তু এই ঘটনার কারণে কিন্তু ভারতের ইচ্ছার বিরুদ্ধে বারবার, ভারত করলাম না ইন্ডিয়া, ভারত আর চায়না করলাম, ভারত আর আমেরিকা কৌশলগত মিত্র,
কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু আমেরিকার চাওয়ারে ভারতে 5 পয়সার দাম দিতেছে না। তারা যা ইচ্ছা তাই করতেছে, তারা যেটা ইচ্ছা তারা সেটাই করতেছে। এখন দেখছেন যে জয়ের সাথে একটা ইন্টারভিউ বলছে যে নাকি আমেরিকা এবং চায়না এবং পাকিস্তানের জড়িত আছে কিনা। এখন পাকিস্তানের কথা তো আওয়ামী লীগ তো বলবেই। এখন দেখা গেল যে এখানে হঠাৎ করে মনে করেন এই একজন মানুষ যে রাস্তা দিয়ে হাইটে যেতেছে, উপর থেকে ধরেন নারিকেল গাছ থেকে নারিকেল মাথায় পড়লো, পরে লোক মারা গেল, মাথায় আঘাত হইল, ব্রেন হ্যামারাইজ ছিল, মস্তিষ্কে রক্তক্ষরণ, দেখা গেল লোকটা মারা গেল। এখন যদি আপনি আওয়ামী লীগের জিজ্ঞেস করেন যে এখানে কি পাকিস্তানের আইএসআই জড়িত আছে কিনা বা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত আছে কিনা, পাকিস্তানের হাত আছে কিনা, আওয়ামী লীগ বলবে হ্যাঁ এটা পাকিস্তানের ষড়যন্ত্র এখানে আছে। সুতরাং আওয়ামী লীগের সরানোর মতো এত বড় একটা কাজ এটা পাকিস্তানের হাত না থেকে যায় কই? জয় বলছে হ্যাঁ আছে। তারপরে চায়নার কথা বলছে, এখন না চায়না জড়িত না, এটা সে সার্টিফাই করছে জয়, কারণ তারাও তো জানে না যে চায়না আসলে তাদের পক্ষে নাই। তারা তো মনে করছে চায়না এতদিন সাপোর্ট দিছে, কিন্তু চায়না যে ক্যালকুলেশন করিয়া যে খরচের খাতায় শেখ হাসিনার নাম লিখে দিয়েছে এটা কিন্তু জয় বাবাজি জানে না। কারণ জয় বাবু তো অল টাইম থাকেই, মনে করেন চোখ টুকলে তো মনে হয় যে অল টাইম বোতলের উপরে আছে, 5,500 বিজ্ঞানী। আচ্ছা, আর যুক্তরাষ্ট্রের কথা বলছে, এখন সে বলছে যে আমাদের ব্যাপারে কিছু জানা নাই, তবে থাকতেও পারে। এখন যুক্তরাষ্ট্রের কথা আবার ইদানিং অনেকে বলতেছে যে ডোনাল্ড লু তিনি খুব ঘন ঘন এদিকে আসা যাওয়া করেন, তার ইন্ধন আছে। পাকিস্তানি ইমরান খানের সরানোর পিছনে ডোনাল্ড লুর কথা বলা হয়, হাসিনার সরানোর কথা বলা হয়। ইদানিং আবার শোনা যাইতেছে যে মোদিরে নাকি ডোনাল্ড লু টার্গেট করছে এবং মোদিরও নাকি সময় হয়ে গেছে, খরচের খাতায় নাকি নাম উঠে গেছে মোদির। আর মোদিরের সরানোর ব্যাপারটা কিভাবে? তার জোটে দুজন আছে যারা কামি হইল দল বদলানি, একবার ডাইনে যায় একবার বামে যায়, তারা সেই ঐতিহ্য আছে। এমনকি তাদেরকে দিয়ে করবো নাকি কেমনে কি করবো এটা জানি না। আর ভারতে কি এত সহজে পারবে কিনা এর একটা বিষয়, হয়তোবা লোকজনরে মাঠে নামায় পারবে কিনা জানি না। সেক্ষেত্রে হয়তোবা তার জোট সঙ্গী যারা আছে এরা যদি সিস্টেম করে আনতে পারে তাহলে হয়তো এরকম কিছু করতেও পারে। হইতে পারে এগুলা কন্ট্রোভার্সি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব হইতে পারে, আবার সত্যও হইতে পারে, জানি না কি। তবে আমেরিকার সম্পৃক্ততার কথা কিন্তু ইদানিং খুব জোরে সোরে শোনা যাচ্ছে যে আমেরিকা সম্পৃক্ত ছিল। আমার কথা এখন যেটা, এত বড় একটা কাজ আমাদের ছাত্র জনতা তারা করছে, এখন যদি এই কৃতিত্ব আমরা চায়নারে দিই, আমেরিকারে দিই বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থারে দিই, তাহলে কিন্তু তাদের অবদানকে খাটো করা হবে। তারা যেভাবে রাইফেলের সামনে, বন্দুকের সামনে এরকম বুক চিতিয়ে তারা দাঁড়াইছে, এই ঘটনার পর যদি আমরা চায়নার কৃতিত্ব দিই কিংবা আমেরিকার কৃতিত্ব দিই কিংবা পাকিস্তানের কৃতিত্ব দিই, তাহলে কিন্তু তাদেরকে অসম্মান করা হবে। হইতে পারে নৈতিক সমর্থন থাকতে পারে, বা হয়তো বা তারা এই সময় নিশ্চুপ ছিল, আওয়ামী লীগের পক্ষে শক্তিশালী অবস্থান তারা নেয় নাই। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আসলে মানে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। যে চায়নার কারণে হাসিনার পতন হয়েছে এটা জাস্ট ফর ফান হিসাবে নিতে পারেন, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এখানে মূল ভূমিকা হয়েছে ছাত্রদের। এই ছাত্ররা যদি এভাবে আগায় না আসতো, এইভাবে তারা সাহস করিয়া মাঠে না নামতো, বের হয়ে না আসতো, তাহলে এটা কোনোদিনই সফল হতো না। কারণ যে শেখ হাসিনাকে সরানো যাবে এটা কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। ইভেন আওয়ামী লীগের লোকজন দেখেন, সালমান এফ রহমানের মতো লোক, সে তো একটা উচ্চ পর্যায়ের লোক। সালমান এফ রহমান সুদা সদনে 2008-এর আগের ঘটনা, ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন আসছে এবং গ্রেফতার হওয়ার কয়েকদিন আগের ঘটনা, একজনের কাছে শুনতেছি যে আওয়ামী লীগের সবাই কাছে দেখা করতে সালমান এফ রহমান তখন ধানমন্ডি সুদা সদনে থাকতো শেখ হাসিনা জামাইয়ের বাসায়, ওয়াজেদ মিয়ার বাসায়। ওয়াজেদ মিয়ার ডাকনাম হচ্ছে সুদা মিয়া, সুদা সদন। ওইখানে সবাই বসার করে বসে হয়েছে, আর সালমান এফ রহমান গট গট করে 2 তালা একদম শেখ হাসিনার বেডরুমে চলে গেছে। শেখ হাসিনা হইতেছে ডক্টর ওই যে শেখ কামাল, হাসিনার ছোট ভাই শেখ কামালের বন্ধু, সেই হিসাবে আপা। এছাড়াও সম্পর্কটা হয়েছে এরকম। তো এই লোকটাও পর্যন্ত কট খাইলো, কত বড় বড় মানুষ আওয়ামী লীগের সবাই কট খাইলো। কারণ শেখ হাসিনাও তো যদি মনে হইতো তাহলে হয়তো ওদের বলতো তোমরা রেডি থেকো যে হয়তো বা এরকম পরিস্থিতি হলে গা তো বাঁচাই দিব। শেখ হাসিনা দম্ভ করে বলছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, বলা বলি করতেছে, শেখ হাসিনা পালায় না, খুব দম্ভ করে বলছে। এবং এই যে মনে করেন শাহ আলম বা আহমেদ আকবর সুবাহান, তারাও কি বলছে যে মৃত্যুর পরেও এই সরকারের সাথে আছে। মানে মানুষের বিশ্বাসটা এমন জায়গায় নিয়ে গেছিল যে শেখ হাসিনা এত সরানো সম্ভব না, শেখ হাসিনারে সরানো ইহকালে সম্ভব না। তো শেখ হাসিনা তো নিজে ওইটা চিন্তা করে নাই,
নিজে ওইটা চিন্তা করে নাই। চিন্তা করলে হয়তো বা আরও কিছু লোক একটু সেভ করতে পারতো। পুলিশরা বলতেছে যে আমাদেরকে বিপদে ফেলাইছে, বাংলাদেশের প্রত্যেকটা থানায় পুলিশ চলে গেছে, যে পরিমাণ পুলিশের প্রাণ দিতে হয়েছে। প্রাণ দিতে হচ্ছে দুটা কারণে, শেখ হাসিনা ওদেরকে ব্যবহার করছে, করিয়া মানুষের প্রতিপক্ষ বানাইছে পুলিশরে, এটা হলো একটা। 2 নম্বর, তারাও লুটপাট করছে, শেখ হাসিনা লুটপাট করতেছে, তো ব্লাঙ্ক চেক দিয়ে রাখছে, আপনিও খান আমরাও একটু একটু খাই, ঠিক আছে তোরা খা, তোরা কাজ হলো আমার ক্ষমতা রাখবি, এন থেকে পয়সা তোরাও বানা আমরাও বানাই, পয়সা ছাড়া তো জীবন চলে না, ঠিক না, পয়সা তো লাগবে। তো শেখ হাসিনা তো নিজেও বুঝে নেই যে এরকম হইতে পারে। জয় বলতেছে 5,500 বিজ্ঞানী যে আগের রাত্রি তার মা নাকি সিদ্ধান্ত নিয়েছে পদত্যাগ করবো, কিন্তু যারা 6 তারিখ করার কথা এবং বঙ্গভবনে গিয়া করব। এখন এইগুলো তারা বলা বলি করতেছে, সত্য মিথ্যা এটা 5,500 বিজ্ঞানী জানে। আমার মনে হয় যে তারা চিন্তা করে নাই যে শেখ হাসিনা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যে গুলি করতে থাক, পুলিশের মতো আর্মির দিকে খেপছে, গুলি করতে থাক, কিন্তু আর্মি আর গুলি করতে রাজি না। উপর থেকে ফাইটার বিমান দেয়া বোম্বিং করিয়া 10 লাখ মার, ক্ষমতা ছাড়ুন না। তো এই যে মনে করেন একটা বিশ্বাস শেখ হাসিনার ছিল, বা মানুষও বিশ্বাস করতো যে শেখ হাসিনারে আর ইহকালে সরানো সম্ভব না। বয়স হয়েছে 78, এখন স্বাভাবিক নিয়মে তো মৃত্যুর সময় আর খুব বেশি দেরি নাই। তো শেখ হাসিনার বিদায়ের পরে যদি কোনো দিন ফিরে আর কি, বিএনপি ওইটা মনে করতো, আর জামাতে তো দৌড়ের উপরে রাখছে, কিছু কইলেই জঙ্গি, স্বাধীনতা বিরোধী। এখন শিবিরের পোলাপান যারা মনে করেন 2000 সালের পরে জন্মগ্রহণ করছে, এরাও রাজাকার হয়ে পড়ে, অবস্থা তো এরকমই। ইউনিভার্সিটির পোলাপান, এরা জন্ম কবে, এসব বাচ্চা পোলাপানে বয়স জন্ম কবে, এরাও রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা কি কম দুঃখে এটা কইছে? তখন জামাত তো এরকম দৌড়ের উপরে আছে, কিছু কইলি রাজাকার, কিছু কইলি জঙ্গি, বিভিন্ন আইন কানুন দেয়া এগুলারে হয়রানি করে। তো জামাত তো সিস্টেম কিভাবে করবে এটা তারা বুঝতেছে না। তারাও সুযোগের অপেক্ষায় ছিল যে যদি কিছু একটা অলৌকিক কিছু একটা ঘটে। এই অলৌকিক ঘটনা করলো কি, এই পোলাপান ঘটায় দিল, এই বাচ্চা পোলাপানে ঘটায় দিল, যেটা আমরাও বিশ্বাস করি না। যে পোলাপান কি করব, হাতি ঘোড়া গেল তোল, ভেড়া বলে কত জল নাকি, হ্যাঁ ভেড়া বলে কত জল, এ অবস্থায় তো সবাই ব্যর্থ হয়েছে। পোলাপান সরকারে ফেলাই দিব, এক দফা যখন দিয়েছে, আমার তখন ভয় লাগছে যে এই বাচ্চাগুলা ওদের কি হবে। হাসিনার এত সরানো এটা তো কেমনে সম্ভব? আর এই হাসিনা না সরলে এগুলো সবগুলো এত ফাঁসি দিবে, অত জীবন বরবাদ, 14 গোষ্ঠী জীবন বরবাদ। যাই হোক, পোলাপান ঝুঁকি নিছে, সফল হয়েছে। নো ঝুঁকি, নো রিস্ক, নো গেইন। আর ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের কি সাথে থাকে, তাদেরকে ফেভার করে, তাদের অনুকূলে থাকে। তো পোলাপান এরকম একটা অসাধ্য সাধন মানে এটা করে ফেলছে। আমরা যারা বিশ্বাস হারাই ফেলছিলাম, আমাদের নতুন করে আবার তারা আমাদের মনে বিশ্বাস ফিরিয়ে দিচ্ছে যে না, মানুষ চাইলে কি না পারে, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা তো বইয়ের মধ্যে লেখা থাকবে, বই পর্যন্তই। আইন নিজের হাতে তুলে নেবেন না, এসব হলো বইয়ের কথা। সত্যের মৃত্যু নাই, এগুলো বইয়ের কথা। তো জনগণ সকল ক্ষমতার উৎস, এগুলো সংবিধানে থাকবো, কাগজে কলমে থাকবে, বাস্তবে তুলে না। বাস্তবে এসে বন্দুকেই সকল ক্ষমতার উৎস, বা অবৈধ টাকা, এগুলো ক্ষমতার উৎস। কিন্তু এটা আবারও তারা প্রমাণ করছে। কিন্তু এটা প্রমাণ করতে গিয়ে কিন্তু তাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, এত বেশি মূল্য দিতে হয়েছে যেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। এই যে বাচ্চাগুলারে মারছে, মানে এমন নৃশংস হত্যাকাণ্ড, এটা কোনো মানুষ করতে পারে? যেটা মানে হয়েছে, এটা বিশ্বাস করার মতো না। আবু সাইদ যে ছেলেটা যে গুলি খায় যে মারা গেল, ও তো মানে অবাক, ওটা কি বিশ্বাস করার মতো ঘটনা যে সত্যি কি আমাকে গুলি করবে? যে ও তো এরকম বুক চিতিয়ে দাঁড়াইছে এরকম, সে তো মনে করছে হয়তো 2 একটা লাঠি চার্জ করতে পারে বা গ্রেফতার করে নিয়ে যেতে পারে। সত্যি সত্যি যে গুলি করবে, সে কিন্তু প্রথম গুলি করার পর একটু নুয়ে পড়ছে, আবারও কিন্তু এরকম বুক চিতিয়ে দাঁড়াইছে। মানে তার মধ্যে তো তখন চোখে মুখে একটা বিস্ময়, যেটা তো হওয়ার কথা না। এটা দ্বিতীয়বার গুলি করার পর ছেলেটা কিন্তু রাস্তায় রাস্তায় পড়ে গেছে, তো সে তো এটা বিশ্বাস করে নাই। যে মুগ্ধকে আপনারা দেখছেন যে পানি লাগবে, পানি, টিয়ার গ্যাস, এরকম একটা চোখ বন্ধ করে রাখছে। টিয়ার গ্যাসের যে ঝাঁঝালো, টিয়ার গ্যাস কি আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমার একটু হালকা অভিজ্ঞতা আছে, তাও এটা অনেক দূর থেকে। ফখরুদ্দিন মঈনুদ্দিন আসার সময়টাতে, ওই সময় বোধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছিল। আমি তখন ছিলাম নীলক্ষেতে, অনেক দূরে। ওইখান থেকে টিয়ার গ্যাস হয়তো বাতাসে আসছিল, মানে কি যে অসহ্য জ্বালা। ওই টিয়ার গ্যাসের মধ্যে মুগ্ধ ছেলেটা পানি বিতরণ করতেছিল, এই ছেলেটাকে গুলি করে মেরে ফেললো। আরেকটা ছেলেকে গুলি করতেছে, আপনারা দেখছেন, সাথে একজন টেনে নিয়ে যেতেছে, এর মধ্যেও গুলি করতেছে। এক পুলিশ কর্মকর্তা
সম্ভবত সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই বা এসআই এরকম হবে। সে তার অফিসারে বলতেছে, স্যার একটা মানুষকে গুলি করতে মারতে হলে কয়টা গুলি লাগে, মানে ঝাঁঝরা করে দিচ্ছে তার সেল্টারে একজন পুলিশের কর্মকর্তা তার ছেলেকে। তো এরকম মেসাকার করছে। এখন যদি কোনো কারণে এই ছেলেগুলো সফল না হইতো, এমনিতেই অনেক বেশি মূল্য দেওয়া লাগছে তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে, অনেক দাম দিতে হয়েছে। এই যে কচি প্রাণগুলো ঝরে গেছে, আমাদের বয়স হয়েছে, আমরা এখন দুনিয়া থেকে চলে গেলেও কিন্তু আমরা কিন্তু একটা লম্বা সময় দুনিয়াতে, খুব লম্বা সময় না হোক, কিন্তু এই যে 6 বছর বয়সে একটা বাচ্চা, তার কি দোষ? ছাদে খেলা করতে গেছে, সেখানে খেলতে গেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। ঘরের জানলা খোলা ছিল, জানলা দিয়ে গুলি আসছে, গুলি এসে বাচ্চাটা মারা গেছে। এরকম কতগুলা ঘটনা ঘটছে, কতগুলা ছেলে তাদের পা কেটে ফেলে দিয়েছে। রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে জীবিকা নির্বাহ করে, তার পা নাই, তার সংসারে এখন কি করবে, কিভাবে খায়া বাঁচবে? কত লোক যে অন্ধ হয়ে গেছে, যে ছররা গুলি, এই গুলিগুলো বের করার কোনো উপায় নেই। অনেক এরকম মাথার ভিতরে অসংখ্য গুলি, ছররা গুলি। তো এই ফেসিবাদের পতন ঘটানোর জন্য কিন্তু আমাদের সন্তানদেরকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে। আজকে দেখলাম যে 1561 জনের মানে নিহত হওয়ার খবর। 700-800 সংখ্যাটা কিন্তু মোটেও তা না। অনেকেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নেওয়া বিতর্ক করে, 30 লাখ হইলে প্রতিটা গ্রামে কজন করে পড়ে, খবর নিয়ে দেখেন আপনার গ্রামে কজন মরছে, বা পার ডে কতজন করে মারা যাওয়া লাগে, এটা কি সম্ভব কিনা, গেলাম না সেই বিতর্কে। কিন্তু এই যে ঘটনাটা বলা হইতেছে, যে প্রথম তো বলেছে যে সরকারিভাবে করছিল কি 300-র মতো বোধহয় স্বীকার করছিল, এখন যেটা হইতেছে বিভিন্ন পত্রপত্রিকা 700-800। আজকে দেখলাম একটা তারা তালিকা করছে 1561 জন, সংখ্যাটা 1561 না, আরো বেশি হবে। আমাকে আওয়ামী লীগের একজনের সাথে কথা হয়েছে আমার, সে বলতেছে যে 74 জন পুলিশ মারা গেছে, 1800 বেশি পুলিশ মারা গেছে। তখন আমি বললাম যে তাহলে কি 1000 ছেলে মারা গেছে না 3 লাখ মারা গেছে? যে এই হাসিনার বিরোধী আন্দোলনে তাহলে তো 1000 মারা যায়, তাহলে 3 লাখ মারা গেছে যদি আপনারা আজকে এই কথা বলেন। তো অনেক বেশি মূল্য দিতে হয়েছে আমাদের এই সন্তানদেরকে। এখন দুঃখজনক হইতেছে যে আজকে একটা দেখলাম, আন্দোলনের আগে কিন্তু সবাই একটা লক্ষ্য থাকে, সফল হয়, কিন্তু আন্দোলনের পরে তারা ভুলে যায় যে আমাদের লক্ষ্য কী ছিল, কী জন্য আমরা আন্দোলন করছি। অবস্থাটা কি সেই দিকেই যাচ্ছে কিনা মাঝে মাঝে সন্দেহ লাগে। বিভিন্ন জায়গায় কাজ কামে কিছু দেখতেছি যে মানে সমন্বয়হীনতা। এখন সমালোচনা করাটা সহজ, ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, ওনার সমালোচনা, আমার মতো একটা সাধারণ লোক যার কিনা কোনো যোগ্যতাই নেই ওনার সম্বন্ধে কথা বলার, আমিও সমালোচনা করে ফেলাই। হয়তো বা কাজটা এতটা সহজ না, তারপরেও এটা কিন্তু আমাদের আশার জায়গা। আমরা ওনার প্রতি আমাদের যে একটা আশা, যে একটা বিশ্বাস, এই কারণে কিন্তু আমাদের চাওয়াটাও বেশি ওনার প্রতি। উনি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নাই, তিনি ক্ষমতায় থাকবেন না। আমরাও চাই না যে অনির্বাচিত সরকার একটা লম্বা সময় ক্ষমতায় থাকুক। নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত, তারা দেশ পরিচালনা করবে। কিন্তু আবার যেন এরকম ফেসিবাদের জন্ম হইতে না পারে, সেই জন্য ডক্টর ইউনূস থাকতে হবে, যতদিন সময় লাগুক। তিনি এরকম একটা পথ আমাদেরকে দেখায় যাবেন যে পরবর্তী সময় যেন আর কেউ এরকম ফেসিবাদী হয়ে ওঠার, একনায়ক হয়ে ওঠার, স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ না পায়। এই জন্য ওনাকে সময় দিতে হবে। আমি প্রায় সময় বলি যে ওনার সময় না যখন অনেকেই চাপাচাপি করে, আমি বিরক্ত হই। বিরক্তটা কেন হই? আরে ভাই, বিরক্তটা হয় এই জন্য যে পরবর্তী সময় যেন অনির্বাচিত কেউ না আসতে পারে। ডক্টর ইউনূস অনির্বাচিত ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মানুষের চাওয়ার প্রতিফলন, এবং তার কাছে আমাদের চাওয়া, আমাদের দাবি অনেক বেশি। এবং তিনি এমন একটা অবস্থা আমাদের করে দিয়ে যাবেন যে পরবর্তী সময় আমাদেরকে আর এরকম পরিস্থিতির সম্মুখীন হইতে না হয়। একটা সরকার ক্ষমতায় আসুক, তারা দুর্নীতি দিয়ে লুটপাট করলো, 5 বছর পরে যদি আমি তারা ভোট দিয়ে সরাই দিতে পারি, তাইলে কিন্তু তাদের দুর্নীতি করার যে মানসিকতা, এটা কিন্তু কিছুটা কমবে। কারণ চিন্তা করবো 5 বছর পরে তোমার ম্যান্ডেট নিতে হবে। এখন যদি 14 সালের মতো মনে করেন যে 153 জনের কোনো ভোট না লাগে, বা 18 সালের মতো আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা যায়, বা 24 সালের মতো ডামি, জামাই একদিকে বউ একদিকে, পাশ করলেও আমার ঘরেই, ফেল করলেও আমার ঘরেই, এই টাইপের ইলেকশন করলে তো মানুষের কি চায় না চায় দেখার কোনো দরকার নাই। লুটপাট করলেও সমস্যা নাই, আরেক দেশের সব দিয়ে দিলেও সমস্যা নাই। আমাদের চাওয়া হয়েছে একটাই, মানুষ যেন তাদের ভোটটা দিতে পারে এবং
দেশটাকে কে পরিচালনা করবে, শাসন করবে কথাটা কেউ বলবেন না। শাসন কেন করবে? জনগণ যদি রাষ্ট্রের মালিক হয় তাহলে আমরা তাদেরকে দেব দেশ পরিচালনা করার জন্য। শাসন করা এই কথাটা সম্পূর্ণ রং কনসেপ্ট, এই কথাটা বলাই ঠিক না। দেশকে পরিচালনা করবে এটা আমরা ঠিক করে দেব, এইটুকু ক্ষমতা তো আমি চাই। আমি রাষ্ট্রের মালিক, সংবিধান বলে আমি রাষ্ট্রের মালিক। কিভাবে রাষ্ট্রের মালিক? আমি নির্ধারিত করে দেব যে কে দেশ চালাবে, এবং এইটা যতদিন পর্যন্ত আমি করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু রাজনীতিবিদরাও অসৎ হওয়ার সুযোগ নাই। আর এই যে পরিবারতন্ত্র, এতদিন তো শেখ হাসিনার অনেক সমালোচনা করছি, কোনো কথা বলা যায় নাই, ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারেন। একই জিনিস তো বিএনপিতেও আছে। বিএনপিতে কি তারেক রহমানের চেয়ে যোগ্য কোনো নেতা নাই যারা বিএনপির সভাপতি হইতে পারেন খালেদা জিয়ার পরে? হ্যাঁ, এইটা আমি এখানে স্বীকার করতেছি যে যদি একজনের যোগ্যতা থাকে তাহলে পরিবার থেকে হয়তো সমস্যা নাই তো কোনো, কিন্তু পরিবার থেকেই দিতে হবে এটা ঠিক না, এটা ভুল। তবে আমি আবার স্বীকার করছি যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আগের যে মানে গত ১/১১ আগের যে তারেক রহমান আর বর্তমানের তারেক রহমান কিন্তু আমি অবাক, এক লোক না। তারেক রহমান এত পরিপক্কভাবে তিনি এখন কথা বলছেন আমাকে অবাক করে, এবং আমি কিন্তু এখন যে একটা ভীতি ছিল আমাদের মধ্যে তারেক রহমান সম্পর্কে এটা কিন্তু কেটে গেছে, এবং উনি যথেষ্ট মানে কোনো ধরনের প্রতিহিংসামূলক কথাবার্তা বলেন না বা ঈর্ষাপরায়ণ হয়ে কোনো কথা বলেন না, আরেকজনের প্রতি মানে ক্ষোভ বিদ্বেষ ছড়ানো এই ধরনের কোনো কথা বলেন না, এবং অত্যন্ত কি বলবো এটা মানে ওনার মধ্যে অনেক পরিপক্কতা এসেছে, এটা স্বীকার করতে হবে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান যদি ওনার যোগ্যতা বলে তিনি পার্টির চেয়ারম্যান হন, সেই ক্ষেত্রে আমার আপত্তি কিছু নাই, আপত্তি করা উচিত না। যেহেতু পরিবার থেকে কেউ হইতে পারবেন এটাও তো ঠিক না, যদি যোগ্যতা থাকলে হবে, কিন্তু যে পরিবার থেকেই করতে হবে এটাও আবার ঠিক না, এটাও আবার ঠিক না। আর আরেকটা জিনিস করতে হবে যে আজীবন থাকবে, যেমন ৮১ সালে শেখ হাসিনা আসার পরে আওয়ামী লীগের যে সভাপতি সভানেত্রী হয়েছে এই পর্যন্ত আর এই চেয়ার আর ছাড়ে না, সুপার গ্লু দিয়ে মনে করেন চেয়ারে বসাই দিছে, যে হানিয়ে যাওয়ার সাথে সাথে চেয়ার সব সঙ্গে সঙ্গে যায়, চেয়ার মনে করেন বাইজে রয়েছে আর কি। এটাও তো হওয়া উচিত না। দলের প্রধানও 2 মেয়াদে বেশি থাকতে পারবে না, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এই নিয়মটা করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ব্যাপারটা করা হয়েছে 2 মেয়াদের বেশি থাকতে পারবে না বেশি। রাষ্ট্রপতি 2 মেয়াদ খেলে আজীবন থাকলে সমস্যা কি? যে রাষ্ট্রপতির কাজ খালি মুনাজাত পড়া, তার ক্ষমতা বলতে এইটুকুই আছে। যেটাই করা হয় রাষ্ট্রপতির নামে করা হয়, রাষ্ট্রপতি নিজে কিছু করতে পারে না, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করতে হয়। এই রাষ্ট্রপতি আজীবন থাকলে তো সমস্যা নাই, এরকম পাওয়ারলেস রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী এবং দলের প্রধান 2 মেয়াদে বেশি থাকতে পারবে না, এটা করা একদম জরুরি। যদি এটা করে তাহলে মনে হয় অন্তত পক্ষে মানে লুটপাট দুর্নীতি হয়তো অনেকাংশেই কমবে। আর যদি জনগণ ভোটটা দিতে পারে, দুর্নীতি লুটপাট তারপরে দুঃশাসন এগুলো অটোমেটিক কমে যাবে। এটা তো মানে এক রাতে কমে যাবে না, সময় দিতে হবে। একটা সিস্টেমে আমরা মানে পড়ে গেছি, ফ্রিজ থেকে একটা খাবার বের করে কিন্তু সঙ্গে সঙ্গে গরম করতে পারবেন না, এটারে প্রি হিটিং স্টেজে আনতে হবে। একইভাবে একটা গরম খাবার আপনি ফ্রিজে ঢুকাইতে পারবেন না, প্রি কুলিং স্টেজে নিতে হবে, ঠান্ডা করার আগের একটা স্টেজ, গরম খাবারটারে স্বাভাবিক করে তারপর ফ্রিজে ঢুকাইতে হবে। তো একইভাবে আমরা এই যে অভ্যস্ত হয়ে গেছি, এটা তো আর একদিনে চলে যাবে না, একটু সময় লাগবে। তবে যদি আমার ভুটটা আমি দিতে পারি তাহলে এটা কিন্তু কমতে বাধ্য, ধীরে ধীরে কমে যাবে, একটা সময় পরে কমে যাবে। তো দর্শক, আজকে কথা শুরু করছিলাম ওই যে চায়নার কথা দিয়ে শুরু করছিলাম, এটা সিরিয়াসলি নিয়ে আর কিছু নাই, এটা একটু বলতে পারেন ফান করছি। তবে এটা ঠিক চায়নার শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থনটা এটা কিন্তু তারা উজ্জ্বল করছিল, এটা বুঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।